নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম সোনার গয়না। শুনতে থাকুন আজকের গল্প সোনার গয়না। বিয়ে বাড়ির এত ভিড়ের মধ্যে কে কি রকম পোশাক পরে তা আমার নজরে আসে না। মেয়েরা কিন্তু সবই লক্ষ্য করে। 750 জন নিমন্ত্রিত পুরুষ আর 800 জন মহিলাকে বাড়ির মেয়েরা পোশাক দেখে ঠিক চিনে রাখে। আমার মাসুতো বোন খুকু তরতর করে সিঁড়ি দিয়ে নেমে এসে আমাকে সামনে পেয়েই বললে, এই ছোটদা, একটা হলদে কালো চেক শার্ট পরা ছেলেকে দেখেছিস? আমি কিছু না ভেবেই বললাম, না তো। দেখিসনি? তোর সামনে দিয়েই তো গেল, এইমাত্র গেল। তখন আমার মনে হলো, হলদে কালো চেক শার্ট পরা 3-4 জন ছেলেকেই বোধহয় আমি দেখেছি, কিংবা তারও বেশি হতে পারে, কিন্তু কোথায় দেখেছি তা তো মনে নেই। কুকুকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? কুকু দারুণ উত্তেজিতভাবে ফিসফিস করে বলল, নতুন বউয়ের একটা টিকলি হারিয়ে গেছে। হলদে কালো শার্ট পরা একটা অচেনা ছেলে, জানিস, ওখানে অনেকক্ষণ ঘুরঘুর করছিল। চাঞ্চল্যকর সংবাদ, এতে কোনো সন্দেহ নেই। আমার মাসুতো ভাই দীপঙ্করের আজই বউ ভাত, সুতরাং আত্মীয় হিসাবে আমার অনেক কাজকর্ম করবার কথা, কিন্তু নেমন্তন্ন বাড়ির কোনো কাজই আমাকে দিয়ে হয় না। তাই আমি শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করে ব্যস্ততার ভান করছিলুম। কিন্তু এই একটা কাজে খুব উৎসাহ দেখানো যেতে পারে। শখের গোয়েন্দাগিরিতে কার না উৎসাহ থাকে। বললাম, চল তো, গিয়ে দেখি। ঠিক হলদে কালো না হলেও হলদে খয়েরি রঙের একটা চেক শার্ট আমারও আছে। ভাগ্যিস সেটা আমি আজ পরে আসিনি। আমার আপন মাসুতো ভাইয়ের বিয়ে, সুতরাং অনিচ্ছা সত্ত্বেও আমাকে আজ ধুতি পাঞ্জাবি পরতে হয়েছে। কুকুর বুদ্ধি আছে। ঘটনাটা সে বেশি লোককে জানালো না। বিয়ে বাড়ির আনন্দ উৎসবের মধ্যে একটা চোর ধরবার হুজুগ তোলা ঠিক নয়। সে চুপি চুপি কয়েকজনকে জানালো। গেটের কাছে 2 জনকে নজর রাখতে বলল। আমি উপরে উঠে এলাম। দোতলার সবচেয়ে বড় ঘরটিতে নতুন কনেকে বসানো হয়েছে। তাকে ঘিরে যথারীতি মেয়েদের ভিড়। কনেকে এই প্রথম আমি ভালো করে দেখলাম। আজ বউ ভাত। বিয়ের দিনেও আমি ওদের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম বটে, কিন্তু সেদিন ভিড়ের মধ্যে উঁকি দিয়ে বউকে ভালো করে দেখতে পাইনি। বিয়ের দিন মোটামুটি চেহারা সব মেয়েকেই বেশি সুন্দরী দেখায়। একে আরো জমকালো দেখাচ্ছিল। লাল রঙের বেনারসিটিতে আবার নানা রকম জরির কাজ, কোমর থেকে মাথার চুল অবধি গয়নায় একেবারে মোড়া। মুখে যে কত রকম রং মাখানো হয়েছে তার ঠিক নেই। দারুণ গরমের মধ্যে মেয়েটি বসে বসে ঘামছিল। মুখে অবশ্য হাসি ফুটিয়ে রেখেছে। বিয়ে কিংবা বউ ভাতের দিনে কনে বউয়ের কোনো ব্যক্তিত্ব থাকতে নেই, কারুর সঙ্গে জোরে কথা বলতে নেই, শুধু মিষ্টি হেসে নমস্কার করাই তার একমাত্র কাজ। আমি বললুম, ওই তোরে মাথায় টিকলি রয়েছে তো? কুকু আমাকে চোখ দিয়ে ধমক লাগালো। আমি নির্বোধ। টিকলি বুঝি একটার বেশি 2টো থাকতে নেই? যার 11 জোড়া দুল, 4খানা হার, 3 জোড়া বালা, 18 গাছা চুড়ি, 23টা আংটি, তারপরেও বাজু, অমলেট টামলেট, আরো কত কি, তার তো 3টে টিকলি থাকবেই। দীপঙ্কর জার্মানি থেকে বড় ইঞ্জিনিয়ার হয়ে এসেছে, তাই তার বাজার দর ভালো। শুনেছি 11টা পাত্রী দেখবার পর এই মেয়েকে বাছা হয়েছে। আমার মাসিরা প্রগতিশীল, বিয়েতে পণ নেননি, তবে 40 না 50 ভরি সোনা, জাপানি ঘড়ি, রেফ্রিজারেটর, 80খানা প্রণামী, বরযাত্রীদের বাস ভাড়া, এসব না নিলে এরকম পাত্রের মান থাকে কি করে? গরদের পাঞ্জাবি পরে দীপঙ্কর নিজে তার বন্ধুদের তদারক করছে।
মুখখানা রীতিমতো খুশি খুশি। বিয়ের তত্ত্ব ছাড়াও নিমন্ত্রিতদের কাছ থেকে উপহারও এসেছে অনেক। শাড়ি ও গয়নার বাক্স ডাঁই করে রাখা। আমি ভাবলুম, এত গয়নার মধ্যে একটা টিকলি আছে কি নেই তা জানা গেল কি করে? সব সময় কি একজন কেউ গুনে গুনে দেখছে নাকি? না, ব্যাপার খুব সাংঘাতিক। সেই টিকলিটা দিয়েছে নাকি নতুন বউয়ের বড় বৌদি। তিনি তার নিজের জিনিসে খেয়াল রাখবেন না? তিনি এক নজর দেখেই বুঝেছেন তার টিকলিটা নেই। শুভ দিনে তার আশীর্বাদী জিনিসটা হারিয়ে যাওয়া খুব অন্যায়। বড় বৌদি এমনিতেই নাকি রাগী। তিনি আবার বলেছেন তার শরীর ভালো নেই বলে এ বাড়িতে কিছু খাবেন না। কুটুম বাড়ির লোকেদের কাছে এ বাড়ির লোকেদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু বাড়িতে তো মেয়েদেরই ভিড়। পুরুষরা দরজার কাছ থেকে উঁকি মেরেই চলে যায়। কেউ বা উপহারের প্যাকেটটা হাত বাড়িয়ে দিয়েই কেটে পড়ে। এর মধ্যে চেক শার্ট পরা একটা ছেলে কনে বউয়ের কাছাকাছি গেল কি করে? যে করেই হোক গিয়েছিল ঠিকই। এরা ভেবেছে কুটুম বাড়ির কেউ, ওরা ভেবেছে এ বাড়ির কেউ। এইখানে তো এখনো দুপক্ষের সবার সঙ্গে চেনা জানা হয়নি। দীপঙ্কর নাকি কনের ছোট ভাইকেও গুরুজন ভেবে প্রণাম করে ফেলেছে। আমার মনে হলো, সামান্য একটা সোনার জিনিস চুরি গেছে, এই নিয়ে হইচই না করাই ভালো। পরে ভালো করে খুঁজে দেখলেই হবে। নতুন বউয়ের মুখ দেখেও মনে হয় সেও বোধহয় এখন গোলমাল চায় না। কিংবা আমি তার মুখ দেখে যদি বুঝতে ভুল না করি, দীপঙ্কর কি তাকে আর একটা টিকলি কিনে দিতে পারবেন না? তার জন্য ফুলসজ্জার রাতটাকে বিষণ্ণ করবার কোনো মানে হয় না। আমি খুকুকে বললাম, এখন আর সে ছেলেটাকে কোথায় খুঁজে পাওয়া যাবে? তাছাড়া সেই যে নিয়েছে তার কি কোনো মানে আছে? খুকু বলল, ইলেকট্রিক মিস্ত্রি এখানে এসেছিল আর একটা পাখা লাগাতে। তার গায়ে আবার কি রঙের শার্ট ছিল? মোটা লাল রঙের গেঞ্জি। আর প্যান্টটা খাকি। এই ছোটদা, তুমি আর কি করছো? এখন চেপে যা। এখন এই গয়না চুরি নিয়ে বেশি কথাবার্তা বলবার কোনো মানে হয় না। তাতে অন্য নিমন্ত্রিতরা অপমান বোধ করবেন। কিন্তু আমার উপদেশ গ্রাহ্য করতে কারুর বয়েই গেছে। আমি তো একটা অকর্মার ঢেকি ছাড়া আর কিছুই না। অবিলম্বে মেসমশাই ব্যস্ত সমস্ত হয়ে ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি হয়েছে রে? তারপর মামা, মাসি, পিসে, খুড়োর দল, বিশেষত সর্বঘটে কাঁঠালি কলা আমার মেজ কাকা এসেই নানা রকম জেরা শুরু করলেন। গয়নার চোখ ঠিকঠাক সাজিয়ে গোনাগুনি শুরু হয়ে গেল। অন্য মহিলারা আড়ষ্ট হয়ে বসে রইলেন। দু একজন উঠে গেলেন ঘর থেকে। খানিক্ষণের মধ্যেই শোনা গেল একজন প্রবীণ গোঁফওয়ালা লোককে সারা বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা গেছে, অথচ তাকে কেউ চেনে না। ব্যাপারটা সন্দেহজনক। তবে ইলেকট্রিক মিস্ত্রি যে চারজন রয়েছে তাদের মধ্যে একজনও লাল গেঞ্জি পরা নয়। তাহলে সেই মোটা লাল রঙের গেঞ্জি পরা লোকটাকে? একজন রোগা মতন মহিলা নতুন বউয়ের কাছে ঘেঁষে অনেকক্ষণ বসেছিলেন। তিনি বা হঠাৎ কোথায় গেলেন? হলদে কালো চেক শার্ট সম্পর্কেও নানা রকম মতভেদ দেখা গেল। কেউ বলল, হলদে কালো চেক তো নয়, গোলাপি কালো চেক। আবার আর একজন বলল, হলদে কালো বা গোলাপি কালোর মতন ক্যাটক্যাটে জামা আজকাল কেউ আর পরে না। ওটা ছিল কচি কলা পাতা রঙের সঙ্গে আপেল রঙের স্ট্রাইপ। তা চুরির কথাটা আস্তে আস্তে সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। থার্ড ব্যাচে যারা খেতে বসেছিল তারা চাটনি পরিবেশনের সময় এই খবরটা শুনে এমন আলোচনায় মেতে গেলেন যে খাওয়া শেষ করতে অনেক দেরি করে ফেললেন। বিশ্ব সমস্যার চেয়ে সামান্য একটা সোনার গয়না চুরির গল্প অনেক বেশি আকর্ষণীয়। তবু এ কথা ঠিক, দীপঙ্করের বৌভাতের উৎসব একটু ম্লান হয়ে গেল। অনেকেই নানা রকম কাজের অজুহাত দেখিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। এটা একটা অসৌজন্যের ব্যাপার। আমার মাসি মেসমশায়ের মনে পড়েনি। এত লোকজনের মধ্যে হঠাৎ একটা চুরির কাহিনী ছড়িয়ে দিলে কারুর কারুর মনে
খুব অস্বস্তি জাগে। এক ধরনের মানুষ আছেন যারা যে কোনো গোলমালের সময় নিজেকেই দায়ী করেন। এর সঙ্গে গরিব বড় লোকের কোনো সম্পর্ক নেই। অনেক অনেক বিখ্যাত লোককেও আমি দেশলাই চুরি করতে দেখেছি। খুব ধনী লোকেরাও ক্রিপ্টোম্যানিয়াক হয়। সকলেই অভাবে চুরি করে না, স্বভাবেও কেউ কেউ চোর হয়। অযত্নে পড়ে থাকা গয়না অন্য কারুর চোখে পড়লে সে তখনই সেটা ফেরত দিতেও পারে, আবার ভাবতেও পারে লুকিয়ে রেখে ওদের আর একটু চিন্তিত করি। সেই রকম কেউ লুকিয়ে রাখেনি তো। সকলকেই যে চিন্তিত করে তুলেছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই গয়না আর পাওয়া গেল না। আজকাল বিয়ে বাড়িগুলো প্রায় সবই একই রকম হয়, বিশেষ কোনো বৈচিত্র্য নেই। দীপঙ্করের বিয়েতে ওই একটা গয়না চুরির ব্যাপারে বৈচিত্র্য হয়ে গেল। এরপর কয়েকদিন দীপঙ্করের স্ত্রী স্বস্তির নানা রকম প্রশংসা শুনতে লাগলো। অমন রূপসী মেয়ে, কিন্তু একটুও অহংকার নেই। পিওর ম্যাথামেটিক্সে MA পাস, অথচ কথা শুনে কে বুঝবে যে অত বিদুষী মেয়ে। যেমন নম্র তেমনই হাসি খুশি। শ্বশুর শাশুড়িকে যা ভক্তি শ্রদ্ধা করে তাতে আজকালকার বউদের আদর্শ স্থানীয় হতে পারে। শুধু একটা ব্যাপারে সে একটু রহস্যময়ী। গয়না চুরির প্রসঙ্গটা চাপা পড়েনি। আজকাল এসব ব্যাপারে কেউ পুলিশে খবর দেয় না। তবু জল্পনা কল্পনা চলতেই লাগলো। এরকম জল্পনা কল্পনার সময় নতুন বউ হঠাৎ মন্তব্য করেছে, কে নিয়েছে আমি জানি, কিন্তু ও কথা থাক। তখন সকলে মিলে তাকে অনেক পেড়াপিড়ি করলেও সে আর নাম বলেনি। বারবার বলেছে ও কথা থাক। তাতেই ব্যাপারটা অন্যদিকে মোড় নেয়। এই কথার একমাত্র মানে হয় বাইরের কোনো উটকো লোক এসে চুরি করে নিয়ে যায়নি, চেনা শুনো কেউই। এরকম কথা শুনলেই গা শিরশির করে। চেনা শুনো সব লোকের চরিত্র আজ নতুনভাবে উদ্ভাসিত হয়। শুধু যে জিনিসটার দামে লোভেই কেউ নিয়েছে তা নাও হতে পারে, হয়তো জব্দ করবার জন্য, কুটুম্বদের কাছে মুখ ছোট করবার জন্য, বেছে বেছে সেই জন্যই। বউয়ের তাই রাগ। বড় বৌদি জিনিসটাই নিয়েছে। বড় বৌদি সেদিন কোনো খাবার মুখে না দিয়ে কি অপমানটাই না করে গেলেন। আত্মীয় স্বজন অনেকের সম্বন্ধেই কানাকানি শুরু হয়ে যায়। দেখা যায় জব্দ করবার জন্য কিংবা অপমান করবার জন্য অনেকেই নাকি মুখিয়ে আছে। অমুক কিরকম মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু ভেতরে যে কি বিষ আছে তার বুঝতে বাকি নেই। দেখছো না অমুক কাকিমা কিরকম শুনিয়ে শুনিয়ে গেলেন যে তার এক বোনপোর বিয়েতে এর ডবল জাঁকজমক হয়েছিল। আমার মাসুতো ভাই বোনেদের এক বিধবা পিসিমা বহুদিন ধরে ও বাড়িতে আছেন। সকলেই তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিল এতদিন। ও বাড়ির ছেলে মেয়েদের তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন। সকলকে মায়ের চেয়েও বেশি যত্ন করেন। হঠাৎ দেখা গেল তিনি ঘরে ঢুকে পড়লে সবাই কথাবার্তা থামিয়ে দেয়। অনেকেই এখন লক্ষ্য করে ওর ব্যবহারটা যেন ইদানিং কেমন কেমন। ওর একটিমাত্র ছেলে, ছেলেটি কুলাঙ্গার হয়েছে। অনেক চেষ্টা করেও তাকে লেখাপড়া শেখানো যায়নি। কোনো ক্রমে একটা ফ্যাক্টরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই ছেলের উপর বড্ড বেশি টান। এখন নাকি লুকিয়ে লুকিয়ে ছেলেকে বেশি খাবার দেন। ছেলের যা হাত খরচের বহর, সেই খরচ জোগাতেই পিসিমা কি করে ফেলেছেন তার ঠিক কি। বয়স হলে অনেকের মাথা ঠিক থাকে না। পিসিমা বুদ্ধিমতী, দুদিনেই বুঝে গেলেন অন্যদের মনোভাব। একদিন সন্ধেবেলা নতুন বউয়ের ঘরে ঢুকে কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ গো নতুন বউ, আমি তোমার টিকলি নিয়েছি। তুমি বলেছ তুমি জানো কে নিয়েছে, তাহলে আমার মুখের উপরে বলো। এই কথা যদি সত্যি হয় আমি ঠিক গিয়ে মরব। এতকাল এদের দেখলুম। নতুন বউ খাট থেকে নেমে এসে পিসিমার হাত দুখানা জড়িয়ে ধরে বলল, দিদি
এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। নতুন বউ খুবই নম্রতার সঙ্গে পিসিমাকে বোঝালো যে পিসিমার কথা ঘুণাক্ষরেও সে চিন্তা করেনি। পিসিমা একটু শান্ত হলেন, চোখের জল মুছে বললেন, তাহলে তাহলে তুমি ঠাকুরের নামে দিব্যি করে বলো। নতুন বউ বলল, আমি যে কোনো দিব্যি গেলে বলছি, আমি তো আপনার কথাই ভাবিনি। অন্য কেউই আপনার সম্পর্কে এরকম ভাবতে পারে না, আপনি ভুল শুনেছেন। তাহলে কে নিয়েছে? না, সেটা আমি বলতে পারবো না। একজন সন্দেহমুক্ত হলো। পিসিমা হঠাৎ বেশি বেশি খুশি হয়ে তার যৌবনকালের গল্প বলতে লাগলেন। এরপর আর একটা আলোচ্য বিষয় এলো, কে নেয়নি। নতুন বউ সে কথা বলতে রাজি আছে, তাহলে চেনা শোনদের মধ্যে কে কে নেয়নি তা বলে দিলেই তো ল্যাঠা চুকে যায়। কুকু হাসতে হাসতে জিজ্ঞেস করলো, বৌদি তাহলে বলো, আমি কি নিয়েছি তোমার টিকলিটা? তার বৌদিও হাসতে হাসতে উত্তর দিল, হে কি ভাই, তোমরা কি এখানে কোর্ট বসাবে নাকি? একটা সামান্য জিনিস, ছেড়ে দাও না। বিয়ের পর আত্মীয় স্বজনদের বাড়ি এক একদিন নেমন্তন্ন খাওয়াই রেওয়াজ। সেই অনুসারেই দীপঙ্কর আর স্ত্রী স্বস্তি একদিন আমাদের বাড়িতেও এলো। আমি অসামাজিক জীব, রাত 11টার আগে কোনোদিনই বাড়ি ফিরি না। আমার বাড়িতে কেউ এলে আমার সঙ্গে দেখাই হয় না। তবে কিনা দীপঙ্কর জার্মানি যাবার আগে পর্যন্ত আমার খুবই ভক্ত ছিল, তাই সেদিন আমি সন্ধেবেলা বাড়িতেই রইলাম। দীপঙ্কর শ্বশুর বাড়ি থেকে দেওয়া স্যুট জুতো ঘড়ি পরে আর রুমাল আর মোজা বোধ হয় ও বাড়িরই, একেবারেই শ্বশুর বাড়ির ছেলে সেজে এসেছে। আবার সঙ্গে নিয়ে এসেছে শ্বশুর বাড়ির মেয়েকে, ওকে তাই আর চেনাই যায় না। স্বস্তি ভিতরে গেলে আমি দীপঙ্করকে নিয়ে বাইরে গিয়ে বসলাম। 2-4টে টুকিটাকি কথা বলবার পরে জিজ্ঞাসা করলাম, খিরে সিগারেট খাস না? লাজুক মুখ করে ও বলল, তোমার সামনে খাবো ছোটদা। 5 বছর জার্মানিতে থেকেও ও এখানে আমার মতন সামান্য গুরুজনের সামনে সিগারেট ধরায় না। সম্বন্ধ করা বিয়ে করে, অন্য মেয়েদের সঙ্গে ইয়ার্কি সুরে কথা বলে না। আত্মীয় স্বজনের বাড়িতে ঠিকঠাক নেমন্তন্ন রাখতে যায়, অফিস থেকে সোজা বাড়ি ফেরে। রীতিমতন ভালো ছেলে যাকে বলে। আর আমরা বিলেত জার্মানি কোথাও যাইনি, তবু গুরুজন ফুরুজনকে অযথা ভক্তি করি না। বাড়ি ফেরবার ঠিক নেই, বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ভাবলেই ঘেন্না হয়। এইরকম আরো কত কি। বিলেত জার্মানি থেকেও আমরা অনেক বেশি আধুনিক। দীপঙ্কর পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বার করলো এবং সুদৃশ্য লাইটার, অর্থাৎ অ্যামেচার। সিগারেট ধরিয়ে কয়েকটা টান দেবার পর লক্ষ্য করলাম, ওর সঙ্গে আমার গল্প করবার মতন কোনো বিষয়ই নেই। অথচ আগে দেখা হলে কত বকবক করতাম। ওর 5 বছর প্রবাসের ফলেই হয়তো দীপঙ্করই অনেক বদলে গেছে, কিংবা আমি বদলে গেছি। সুতরাং কিছু একটা বলতেই হবে, এই জন্যই বললাম, হ্যাঁ রে, তোদের বিয়ের সময় সেই গয়না চুরির ব্যাপারটা কি হলো রে? দীপঙ্কর বলল, না, সেটা আর পাওয়া যায়নি। জিনিসটা দামি ছিল। হ্যাঁ, 500-600 টাকা দাম হবে। কথার ভঙ্গি শুনেই বুঝতে পারলাম দীপঙ্কর 500-600 টাকাকে বেশ মূল্য দেয়। 500-600 টাকা হাতের মুঠোয় এখনই থাকলে তার একটা মূল্য আছে, কিন্তু যে টাকা হাতে নেই তার আবার মূল্য কি? শুনছিলুম যেন তোর বউ জানে যে কে নিয়েছে। কে নিয়েছে? আমি তো জানি না। তোকেও বলেনি? না। সে কি রে, নতুন বউরা স্বামীকেও সব কথা বলে না নাকি? বিয়ে তো করলেই না, বুঝবে কি করে এসব? সুযোগ পেয়ে দীপঙ্কর একটা বিজ্ঞের হাসি দিল। এসব প্রসঙ্গ এলেই বিবাহিত লোকেরা অবিবাহিত লোকেদের এক হাত নেয়।
যেন বিয়ে করে একটা মস্ত কাজ করেছে। তাও তো নিজে করতে পারিস নে, বাপ মা হাত ধরে বিয়ে দিয়েছে বলেই। আমি ওকে জিজ্ঞেস করব? না না ছোটদা, তার দরকার নেই। সবাই ওকে এই একই কথা জিজ্ঞেস করে বলে ও আজকাল বিরক্ত হয়। কিন্তু ব্যাপারটা বেশ কৌতূহলজনক, সন্দেহ নেই। আমি আবার গল্প টল্প লিখি বলে আমার কৌতূহলটা আরো বেশি। খাবার টেবিলে স্বস্তির সঙ্গে আমার প্রথম ভালো করে আলাপ হলো। মেয়েটি নম্র হলেও সপ্রতিভ, কথাবার্তা বেশ ভালো বলতে পারে, অনাবশ্যক জড়তা নেই। মেয়েদের আলাদা পরিবেশে কিরকম যেন আলাদা মনে হয়। কনে বউ হিসেবে যে জড় ভরত জাতীয় মেয়েটিকে দেখেছিলাম, আজ সে অন্যরকম। দীপঙ্করের মুখে কিন্তু সেদিনের মতো আজও একটা গদ গদ ভাব। নতুন বউ হয়েও স্বস্তি আবার পরিবেশনে আমার মা আর বৌদিকে সাহায্য করলো। নিয়ম মেনে প্রশংসাও করলে প্রত্যেকটি রান্নার। তার ব্যবহারে সবাইকে মুগ্ধ করে দিল একেবারে সে। স্বস্তি আজ অনেক গয়না পরে এসেছে। নতুন বউদের মাথায় বেশি সিঁদুর আর গায়ে বেশি গয়না রাখতেই হয় বোধ হয়। মা এবং বৌদি তার গয়নার ডিজাইনগুলো নিয়ে যখন আলোচনা করতে লাগলেন, তখন সেও বেশ উৎসাহের সঙ্গেই দেখাতে লাগলো। পিওর ম্যাথামেটিক্সে এমএ পাশ করা সত্ত্বেও সে গয়না বেশ ভালোবাসে। ইউনিভার্সিটিতে পড়বার সময় ভাগ্যিস সে কোনো বাক সর্বস্ব ছাত্রনেতা কিংবা ব্যাগাবন সাহিত্যিকের সঙ্গে প্রেম করেনি, তাহলে এত সব গয়না পড়তে পারত না। কিংবা দু একটা ছুটকো ছাটকা প্রেম করেছে বোধ হয়, কিন্তু বিয়ে করবে বাবা মায়ের দেখে দেওয়া পাত্রটিকে। এটা আগেই ঠিক ছিল, আজ তো এইটাই কায়দা। হঠাৎ লক্ষ্য করলাম অনেক গয়না পড়লেও মাথায় টিকলি তো পড়েনি স্বস্তি। তারপরই মনে পড়ল, বিয়ের দিন ছাড়া অন্য কোনো সময় কি বাঙালি মেয়েরা টিকলি পরে? কোথাচিৎ তেমন দেখেছি বোধ হয়। তাহলে 3টে টিকলি দিয়ে কি হয়? কি আর হবে, ওগুলো পরে গলিয়ে অন্য গয়না বানানো হবে। আর যদি অন্য গয়না সব থাকে তাহলেও আরো গয়না হবে, নইলে এত রকম ডিজাইন বেরিয়েছে কেন? তাছাড়া গয়নাই তো মেয়েদের রিজার্ভ ব্যাংক। খাওয়া দাওয়া এবং গল্প সারবার পর ওরা বাড়ি যাবে। আমি নিচে ওদের গাড়িতে তুলে দিতে এলাম। সেখানে গাড়ি আছে, ড্রাইভার নেই। ড্রাইভারটা কোথায় গেছে আড্ডা মারতে। দীপঙ্কর নিজে গাড়ি চালাতে জানে বটে, কিন্তু অফিস থেকেই তাকে গাড়ি আর ড্রাইভার দিয়েছে বলে নিজে চালায় না। ড্রাইভারের অপেক্ষায় আমরা সেখানেই দাঁড়িয়ে গল্প করতে লাগলাম। ওরা শিগগিরই বেড়াতে যাচ্ছে কাশ্মীরে, তাই আমি কাশ্মীর সম্পর্কে কিছুটা জ্ঞান দিলুম। তারপর হলো সদ্য দেখা সিনেমার গল্প। তারপর দীপঙ্করের নিষেধ সত্ত্বেও আমি ফস করে জিজ্ঞেস করলাম স্বস্তিকে, স্বস্তি, তোমার সেই গয়নাটা কি হলো? স্বস্তি একটু থেমে বলল, না, ওটা আর পাওয়া যাবে না। কে নিয়েছে তুমি তো জানো? তা জানি। তাহলে তার কাছ থেকে নিয়ে নিচ্ছ না কেন? সেটা সম্ভব নয়। জিনিসটার ডিজাইনটা খুব সুন্দর ছিল, এই জন্যই আমার যে একটু দুঃখ হয়। যদি টাকা পয়সা নিত। এরপর একটা কথা আমার না বললেও চলতো, তবুও বলে ফেললাম। আমি বললুম, তুমি যখন কারুকে নাম তার বলবেই না, তখন এই কথাটাও তোমার বলা উচিত হয়নি যে তুমি জানো কে নিয়েছে। স্বস্তি বলল, তা ঠিক, আমার বলা উচিত হয়নি, হঠাৎ বলে ফেলেছিলাম। একটু থেমেই সে মত পাল্টে ফেলল। সে বলল, আমি যে নিজের চোখে দেখেছি একজনকে নিতে। ওই কথা বলেছি যাতে সে অন্তত বোঝে যে আমি ঠিকই টের পেয়েছি। আর কেউ না হয় নাই জানলো। ড্রাইভার এসে গেছে, সুতরাং এই আলোচনা আর বেশি দূর এগোলো না। এরপর কদিন ধরে আমি অনবরত ভাবতে লাগলাম গয়নাটা কে নিতে পারে, কিন্তু ভেবে ভেবে কোনো কুল কিনারাই পেলাম না। ডিটেকটিভ সুলভ বুদ্ধি আমার একটুও নেই। তারপর নিজের উপরেই আমি বিরক্ত হয়ে উঠলাম। জীবনে কত কি ব্যাপার আছে,
শুধু শুধু আমি একটা পরের গয়না নিয়ে মাথা ঘামাচ্ছি কেন? কিন্তু গয়না আমাকে পেয়ে বসলো। রাস্তাঘাটে আগে মেয়েদের শুধু মুখ কিংবা উপযুক্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতুম, এখন তাদের গয়নাও দেখি। কোনো কোনো মেয়ের গায়ে একটাও গয়না নেই, আবার অনেকের এক গা গয়না। কারুকে একটি মাত্র গয়নাতেই বেশ ভালো দেখায়। গয়না কারুর রূপ খোলে, নিরাভরণ রূপসীও আছে। না, এই ব্যাপারটা বড়ই গোলমেলে। তবে গয়না নিয়েই একটা মজার ব্যাপার হলো। একদিন আমি নাইট শোতে একটা ইংরেজি সিনেমা দেখতে গিয়েছিলাম। পায়ে কি যেন ঠেকলো। অন্ধকারের মধ্যে তাকিয়ে মনে হলো একটা সোনার বালা। সঙ্গে সঙ্গে আমি সেটার উপর পা চাপা দিলাম। তারপর অন্য কেউ যেন দেখতে না পায় এইভাবে নিচু হয়ে সেটা নিয়েই ভরে ফেললাম পকেটে। পরক্ষণেই মনে হলো আমি এরকম কেন করলাম? এ তো চোরের মতন ব্যবহার। অন্য কারুর একটা জিনিস এখানে পড়ে আছে, সেটা এরকম চুপি চুপি পকেটে ভরে ফেলবার কি মানে হয়? আমি দেখছি নিজেকেও এখন চিনি না। আমার শরীরটা শিরশির করতে লাগলো। বাকি সময়টা সিনেমাতে আর মন বসাতেই পারলাম না। তখনই ঠিক করে ফেললাম, এটা যার জিনিস তাকে ফিরিয়ে দেবার একটা ব্যবস্থা করতেই হবে। ছবি শেষ হবার পরে প্রথমে গেলাম বাথরুমে। পকেট থেকে জিনিসটা বার করে দেখলাম ভালোভাবে। বেশ মোটা একটা মকরমুখো বালা। সোনার ভরি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আন্দাজ নেই, তবে বেশ দামি হবে মনে হয়। বাথরুম থেকে বেরিয়ে ম্যানেজারের খোঁজ করলাম। সবাই তখন বন্ধ করবার জন্য ব্যস্ত। সহজে কেউ কথার উত্তরই দিতে চায় না। তারপরে জানা গেল ম্যানেজার অনেক আগেই চলে গেছে। যাকে তাকে তো এরকম একটা দামি জিনিস দিয়ে চলে যাওয়া যায় না। তাই আমি বালাটা বাড়িতে নিয়ে এলাম। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আবার সেটাকে দেখলাম নেড়ে চেড়ে। জোড়ের জায়গাটা একটু ভাঙা, সেই জন্যই বোধহয় হাত থেকে খুলে পড়ে গেছে। ইস, যার বালা তার এখন মনের অবস্থা কি! নারী হৃদয়ে সোনার কি স্থান, তা আমি এখন জেনেছি। তবে বালাটার কথা বাড়িতে কারুকে বললাম না। কে কিরকম উপদেশ দেবে কে জানে। নিজের বুদ্ধি মতন চলাই ভালো। পরদিন বিকেলে আমি আবার গেলাম সেই সিনেমা হাউসে। ম্যানেজারের সঙ্গে দেখা করে সব বুঝিয়ে বললাম। ম্যানেজার লোকটা সুবিধের নয়, চোখের দৃষ্টি চঞ্চল। বালাটা হাতে নিয়ে একটা শীষ দিয়ে বলল, ভরি 2-1 তো হবে, তবে আপনি এটা নিয়ে কি করতে চান? যার জিনিস তাকে ফেরত দিতে চাই, যদি এখানে খোঁজ করে। ঠিক আছে, রেখে যান। এমনি এমনি ছাড়লাম না। ম্যানেজারের কাছ থেকে রসিদ লিখিয়ে নিলাম। মালাটার বর্ণনা দিয়ে তাতে লেখা থাকলো যে সেটি উনি আমার কাছ থেকে জমা রাখছেন। উপযুক্ত প্রমাণ দিয়ে যদি কেউ ফেরত নিতে আসে, তাহলে তিনি তার কাছ থেকে একটা রসিদ রাখবেন এবং আমাকে সেটা দেখাতে হবে। একটা টেলিফোন নম্বর দিয়ে গেলাম, দরকার হলে আমাকে খবর দেবেন। তারপর আমার মাথায় ঘুরতে লাগলো একটা অদ্ভুত চিন্তা। যার পালা তাকে দেখতে কিরকম? তার কি নতুন বিয়ে হয়েছে? মালাটা হারাবার ফলে তার এখন মানসিক অবস্থা কিরকম? আর বালাটা ফিরে পেয়ে সে কি আমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবে? এইসব অলস চিন্তা আর কি, কোনো মানেই হয় না। এমনকি এই কথাও আমার মনে হলো, ম্যানেজার আমাকে ঠকাবে না তো? সে তো যাতা কারুর নামে একটা রসিদ লিখিয়ে নিজেই মালাটা মেরে দিতে পারে। অত সহজে আমি ওকে ছাড়ছি না। সেই রসিদের ঠিকানা দেখে আমি বাড়িতে খোঁজ করব। ধরা যাক সেরকম একটা বাড়িতে আমি গেছি। কে দরজা খুলে দেবে? আর দরজা খোলার পরে আমি যখন বলবো, আবার অলস চিন্তা। পরদিন ম্যানেজারকে ফোন করে জানলাম কেউ বালাটার খোঁজ নিতে আসেনি। এই ব্যাপারটা আমাকে আবার ভাবিয়ে তুলল। একটা দামি বালা ফেলে গিয়েও খোঁজ করছে না কেউ। এতই বড় লোক। বড় লোক হলেও তো সোনার সম্পর্কে মায়া থাকে। হয়তো সিনেমা হলে ফেলে যাওয়ার কথা মনেই পড়েনি।
অন্য জায়গায় খুঁজে মরছে, কিংবা হঠাৎ কলকাতার বাইরে চলে গেছে। মহা মুশকিলের ব্যাপার তো। বালাটা এই সিনেমার ম্যানেজারকে হজম করতে দেওয়া যায় না, ওর কাছ থেকে ফেরত নিতে হবে। কিন্তু নিয়ে আমি বা কি করব? মেয়েলি গয়না, পরের জিনিস আমি নেব কেন? এসব জিনিস বোধহয় গভর্নমেন্টকে জমা দেওয়া উচিত। কিন্তু গভর্নমেন্ট মানেই তো একজন অফিসার, তাকে বিশ্বাস করা যায়? তারপর তিন দিন ম্যানেজারকে ফোন করলুম। ফোন করে জানলুম না, কেউ আসেনি নিতে। এই সময় একদিন রাস্তায় দীপঙ্কর আর স্বস্তির সঙ্গে দেখা। ওদের দেখেই আমার চট করে একটা কথা মনে পড়ল। আচ্ছা, বালাটা স্বস্তিকে দিয়ে দিলে কেমন হয়? ওদের একটা জিনিস হারিয়েছে, আর আমি একটা জিনিস কুড়িয়ে পেয়েছি, সেটা ওদের পাওয়াই ন্যায়সঙ্গত। কিন্তু এই প্রস্তাব কি দেওয়া চলে? ওরা অপমান বোধ করবে না তো? কুড়িয়ে পাওয়া পয়সা অনেকেই ভিখিরিকে দান করে, কিন্তু কুড়িয়ে পাওয়া সোনার গয়না পেলে কি করতে হয়? কথায় কথায় আমি ঘটনাটা বললুম। স্বস্তি মুখখানা করুণ করুণ করে বলল, ইস, যারা হারিয়েছে তার কি অবস্থা ভাবুন তো। আর কেউ তার অবস্থা বুঝতে না পারুক, আমি ঠিক বুঝতে পারছি। আমার এখন কি করা উচিত বলো তো? আপনার উচিত কাগজে একটা বিজ্ঞাপন দেওয়া। সিনেমা ম্যানেজারকে ওটা দিলেন কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক তো ঠিক তো, আপনি নিজের কাছেই রাখুন। সিনেমা ম্যানেজারকে ফোন করতেই তিনি বললেন, আপনি এক্ষুনি এখানে চলে আসুন। আমি ভাবলাম তাহলে বুঝি আসল মালিক এসেছে। তক্ষুনি ছুটলাম। গিয়ে দেখলাম ঘর ফাঁকা, আর কেউ নেই। ম্যানেজার আমাকে ধমক দিয়ে বললেন, আপনি আমাকে বিপদে ফেলতে চান? এনেছেন রসিদটা? কেন? আপনি আমাকে একটা বাজে জিনিস দিয়ে একটা সোনার গয়নার রসিদ লিখিয়ে নিয়ে গেছেন। দিন দিন, শিগগির রসিদটা ফেরত দিন। বাজে জিনিস মানে? আজ একটা শ্যাকরার দোকানে নিয়ে গিয়েছিলাম, ওরা দেখেই বলল ঝুঠা মাল, রোল্ড গোল্ড। 7-8 টাকার বেশি দাম হবে না। বাজে ক্লাসের মেয়েরাও সব পরে, অনেক সময় সিনেমা অ্যাক্ট্রেসরাও। ম্যানেজারের কাছ থেকে মালাটা নিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়লুম। কিন্তু ম্যানেজার কেন ওটা শ্যাকরার দোকানে নিয়ে গিয়েছিল সেটা জিজ্ঞেস করিনি। সোনা ভেবে এই জিনিসটাকে নিয়েও তো আমি কয়েকদিন সময় নষ্ট করেছি। জানি দীপঙ্কর আর স্বস্তির সঙ্গে দেখা হলে এই ব্যাপারটার কথা জিজ্ঞেস করবেই, যেমন আমিও ওদের সেই হারানো টিকলিটার কথা বলতে পারি না। সোনা কিনা ঝুটো বালাটা আমি চাকার মতো রাস্তা দিয়ে গড়িয়ে দিলাম, আর কেউ পেয়ে মজা বুঝুক। শেষ হলো আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সোনার গয়না। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকে বলছি নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, এবং দিনের যে কোনো সময় আপনাদের অবসরের সময় আমার কবিতা পাঠ চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করবেন। এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।